হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। মোহাম্মদের গল্পটা শুরু হোক এখান থেকে। সে ছিল একেবারে সাধারণ ছেলে। কলেজে পড়ে, বন্ধুদের সাথে আড্ডা দেয় আর রাত জেগে গেম খেলে। কিন্তু তার জীবনে একটা বড় ফাঁকা জায়গা ছিল। টাকার অভাব। না, সাধারণ অভাব না, এমন টানাটানি যে বাবা মায়ের ওষুধের টাকা জোগাড় করতেই তার ঘাম ছুটে যেত। এক রাতে ইন্টারনেটের গভীর অন্ধকারে ঘুরতে ঘুরতে সে একটা ফোরামে ঢুকে পড়ল। নামটা ছিল কিছু এরকম: যা চাও তাই পাবে, কিন্তু সতর্ক থেকো। খুব সৃজনশীল, তাই না? সাধারণ মানুষ এগুলোকে উড়িয়ে দেয়, কিন্তু মোহাম্মদের মতো হতাশ আকুপাকু মানুষ এগুলোকে সিরিয়াসলি নেয়। সেই ফোরামে একটি পোস্ট লেখা আছে, যদি তোমার সত্যিই প্রয়োজন হয়, রাত ঠিক 3:15 তোমার ঘরের উত্তর দিকের কোণে দাঁড়াবে। একটা লাল কাপড়ে 3টি কালো মরিচ, 1 চিমটি নিজের মাথার চুল আর 1 ফোঁটা রক্ত মেপে একটা পুটলি বাঁধবে। তারপর বলবে, আমি ডাকছি, আমি চুক্তি চাই, শোনো। কিন্তু মনে রাখবে, শুধু একবারই জিজ্ঞেস করবে তোমার প্রয়োজন কি, দ্বিতীয়বার নয়। মোহাম্মদ প্রথমে হেসেছিল, কিন্তু তারপর তার বাবার হাসপাতালের বিলের নোটিশটা তার ব্যাগের মধ্যে চোখে পড়ল। হাসি মিলিয়ে গেল। যাই হোক না কেন, একটা চেষ্টা। এই বাজে সিদ্ধান্ত নেওয়ার মাস্টার ক্লাস যেন সে। রাত 3টে পেরিয়ে গেল, বাড়ির সবাই ঘুম। সে লাল রুমাল, মরিচ, চুল জোগাড় করল, আঙুলে পিন ফুটিয়ে 1 ফোঁটা রক্ত নিল, সব বাঁধল। তারপর ঠিক 3:15 সে উত্তর দিকের কোণে দাঁড়াল। অন্ধকারটা যেন গাঢ় হয়ে উঠল। বাতাস নড়ছিল না, তার গলা শুকিয়ে কাঠ। সে ফিসফিস করে বলল, আমি ডাকছি, আমি চুক্তি চাই, শোনো। ঘরের তাপমাত্রা হঠাৎ চোখে পড়ার মতো কমে গেল। জানালার পর্দা নড়ল না, কিন্তু মোহাম্মদের গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল কেউ তার পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, কিন্তু নিঃশ্বাসটা ঠান্ডা, বরফ শীতল। সে ভয়ে কাঁপতে লাগল। তারপরেই সে বুঝতে পারল সে কিছু শুনছে না, কিন্তু তার মাথার ভেতরে একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, কর্কশ বরকশ, যেন পাথর ঘষে বলছে, জিজ্ঞেস করো। মোহাম্মদ থরথর করে কেঁপে উঠল। সে যে প্রশ্নটা মুখস্থ করেছিল তা জোর করে বের করে আনল। আমাকে ধনী করে দাও, অনেক টাকা চাই। মাথার ভেতরের নীরবতা ভারী হয়ে উঠল। তারপর সেই কণ্ঠস্বর আবার এলো, মঞ্জুর। প্রতিদিন সকালে তোমার বালিশের নিচে পাবে 1 বান্ডিল নোট। শুধু একটি শর্ত, তুমি কখনোই সেই টাকা কোথা থেকে আসছে তা জানতে চাইবে না। প্রশ্ন করলেই সব শেষ, শুধু টাকাই নয়, বাকিটাও। মোহাম্মদের তখন অবস্থা খারাপ, ভয় আর লোভের মারাত্মক কম্বো। সে ভাবল, টাকা পেলেই হলো, বাকি কথা পরে ভাবব। সে জোরে বলল, রাজি। অবিলম্বে ঘরে সেই অস্বস্তিকর ভাব কেটে গেল। স্বাভাবিক তাপমাত্রা ফিরে এলো। মোহাম্মদ ভাবল, হয়তো সবই তার মন গড়া। ক্লান্তিতে সে শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সে বালিশের নিচে হাত দিল, কিছুই নেই। সে হতাশ হয়ে একটা গালি দিতেই ঠিক তখনই বালিশটা একটু উঁচু করে দেখল। একতাড়া কাঁচা ক্রিস্প নতুন 500 টাকার নোট। গুনল সে, 1,00,000 টাকা। তার হাত কাঁপতে লাগল। এটা সত্যি। সে আনন্দে আত্মহারা। বাবার বিল শোধ দিল, মায়ের জন্য নতুন শাড়ি কিনল, নিজের জন্য একটা দামি ফোন। তার জীবন পাল্টে গেল। 1 সপ্তাহ, তারপর 1 মাস কেটে গেল। প্রতিদিন সকালে 1,00,000 টাকা। মোহাম্মদ এখন রাজপুত্র, বন্ধুরা তাকে ঘিরে ধরে। মোহাম্মদ কিন্তু মাঝে মাঝেই ওই শেষ কথাটা মনে করে, জানতে চাইবে না। কিন্তু কৌতূহল তাকে কুরে কুরে খেতে শুরু করে। টাকা আসছে কোথা থেকে, কোন জিনিসটা, বাকিটা। সে চেষ্টা করে না ভাবতে, কিন্তু মানুষের মস্তিষ্কই তো এমন, যেটা ভাবতে মানা সেটাই সবচেয়ে বেশি ভাবে। তারপর একদিন একটি ছোট্ট সাধারণ ঘটনা সব বদলে দিল। সে বাজারে নতুন জিনিস কিনতে গেল। দোকানি তাকে একটা নোট ফেরত দিল। আলোয় হঠাৎ নোটের এক কোণায় সে কিছু দেখতে পেল, খুব ছোট লাল রঙের একটা দাগ, ঠিক যেন আঙুলের ছাপ, রক্তের দাগ। মোহাম্মদের গলা শুকিয়ে গেল। সেই দিন থেকে সে নোটগুলো ভালো করে দেখতে শুরু করল। প্রতি 5-6টি নোটে এমন একটা পাওয়া যাচ্ছিল যেখানে সূক্ষ্ম লাল দাগ ছিল, আঙুলের ছাপের মতো। সে আর শান্তিতে থাকতে পারল না। একদিন সে তার সবচেয়ে কাছের বন্ধু রিয়াদকে গোপনে সব কথা খুলে বলল।
রিয়াদ প্রথমে বিশ্বাসই করেনি, কিন্তু যখন মোহাম্মদ তাকে সেই লাল দাগওয়ালা নোট দেখালো, রিয়াদের মুখ শুকিয়ে গেল। সে বলল, ভাই, এটা ভালো লক্ষণ না। তুই যা করেছিস সেটা খুব বিপজ্জনক কোনো কিছুর সাথে চুক্তি। টাকাগুলো যদি মানুষের কাছ থেকে নেয়া হয়ে থাকে। মোহাম্মদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু না, সে নিজেকে সামলালো। ভাবল এটা তার কল্পনা, সে প্রশ্ন করবে না, শর্ত ভাঙবে না। কিন্তু ভাগ্য বলে একটা জিনিস আছে যা তোমার দুর্বল মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে। আর মোহাম্মদের সেই দুর্বল মুহূর্ত এলো তার বাবার মুখে একটা প্রশ্ন শুনে। বাবা সুস্থ হয়ে উঠেছেন, একদিন হঠাৎ বললেন, বেটা, এই এত টাকা আসতেছে কোত্থেকে? তুই কোনো অসৎ কাজ তো করছিস না? সেদিন রাতে মোহাম্মদ বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। বাবার সেই প্রশ্ন, রিয়াদের সন্দেহ আর নোটের লাল দাগগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে আর সহ্য করতে পারল না। সে জানালার দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে দেখতে নিজের মনেই ভাবতে লাগল, ওই টাকাগুলো আসলেই কই থেকে আসে, কি দিয়েই বা আসে? শুধু একটা ভাবনা, জবাব দিতে চাইনি, কিন্তু তার ঘরের কোণার অন্ধকারে কেউ যেন সক্রিয় হয়ে উঠল। একটা গভীর তুষার শীতল নিঃশ্বাস তার কানের পাশ দিয়ে বয়ে গেল। মাথার ভেতরের সেই কর্কশ কণ্ঠস্বর আবার এলো, শুধু একটা শব্দ বলল, প্রশ্ন। মোহাম্মদ আতঙ্কে বিছানা থেকে লাফিয়ে উঠে বসল, চারিদিক তাকালো, কিছুই নেই। কিন্তু সে জানত সে শর্ত ভঙ্গ করেছে। ভয় আর অনিশ্চয়তা তাকে গ্রাস করে নিচ্ছিল। প্রশ্ন, সেই এক শব্দ মোহাম্মদের মাথার ভেতরে বারবার ঘুরতে লাগল, যেন একটা বিষাক্ত লড়াই। সে বুঝে গিয়েছিল সে ভুল করেছে, কিন্তু এখন কি হবে? সে সারা রাত জেগে রইল, ভয়ের মধ্যে, ঘড়ির কাঁটা গুনতে গুনতে। ভোর হলো, তার বালিশের নিচে আবারও একতারা নোট, নতুন, কিন্তু এবার প্রতিটি নোটের মাঝখানে একটা স্পষ্ট লাল আঙুলের ছাপ। মোহাম্মদ টাকা নেওয়া বন্ধ করে দিল, কিন্তু সেগুলো ফেরত দেবে কিভাবে, কোথায় দেবে? টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে সে আলমারির তালায় বন্ধ করে দিল। মনে হলো হয়তো যদি না ছোঁয়ায় তবে জিনিসটা চলে যাবে। অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো এর পর থেকেই। প্রথমটা তার বেডরুমে। রাত ৩টে বাজলেই সে ঘুমের মধ্যে খুব স্পষ্ট একটা অনুভূতি পেত, কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সে চোখ খুলতেও পারত না, শুধু একটা গম্ভীর ঠান্ডা উপস্থিতি অনুভব করত। একদিন তো সে জেগে উঠে দেখল তার হাতের পিঠে ৩টে লম্বা লাল দাগ, নখের আঁচড়ের মতো, কিন্তু ব্যথা নেই, শুধু ঠান্ডা, বরফের মতো ঠান্ডা লাগছে সেখানে। তারপর এলো তার ফোনের কাণ্ড। সে একা একা ফোনে গেম খেলছিল, হঠাৎ গেমের আওয়াজ চলে গেল। স্ক্রিনে একটা বার্তা ভেসে উঠল, নিজে থেকেই টাইপ হতে হতে, দে, খ, ছি। মোহাম্মদ ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ফোন ভাঙল না, কিন্তু বার্তাটা থেকে গেল। তারপর থেকে রেগুলারভাবে তার গ্যালারিতে অদ্ভুত সব ছবি চলে আসতে লাগলো, কালো ঝাপসা ছবি, যেন কারো শ্যাডো। কিন্তু একটু ভালো করে দেখলে মনে হতো তার নিজের বাড়ির ছবি। সে যখন ঘুমোচ্ছে, যখন খাচ্ছে, কারো চোখ সব সময় তার ওপর। মোহাম্মদ মানসিকভাবে ভেঙে পড়ছিল। সে রিয়াদকে আরেকবার ফোন করল। রিয়াদের কণ্ঠস্বর ভয়েতে কাঁপছিল। ভাই, আমরাও এখন অদ্ভুত জিনিস দেখছি। কি দেখছিস? মোহাম্মদ আর্তনাদ করে উঠল। কাল রাতে আমার বেডরুমের জানালায় একটা চেহারা, সরু, লম্বা, খুব গাঢ়, কিন্তু চোখ দুটো উজ্জ্বল লাল। সেটা শুধু তাকিয়েছিল, আমার দিকে না, জানালার দিকে, যেন তোমার বাড়ির দিকে দেখছিল। মোহাম্মদের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। তার বন্ধুর ওপর নজরদারি কেন? চুক্তি ভাঙার শাস্তি তো সেই ভোগ করবে, অন্যরা কেন? বাকিটা মানে কি শুধু তার জীবন নয়, তার চারপাশের সবাইকে নিয়ে খেলা? পারিবারিক অশান্তি শুরু হলো। মায়ের রান্নাঘরে প্রায়ই ছুরি চামচ খুঁজে পাওয়া যেত না। পরে সেগুলো মোহাম্মদের ব্যাগে বা বিছানার নিচে পাওয়া যেত। বাবা বললেন রাতে তিনি স্বপ্ন দেখেন একদল লম্বা মানুষ তার বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। বাড়ির বাতিগুলো এলোমেলো জ্বলা নেভা শুরু করল। ঠান্ডার জায়গায় হঠাৎ গরম হাওয়া, গরমে ঠান্ডার স্রোত। মোহাম্মদ একদিন সিদ্ধান্ত নিল, এটা সে সহ্য করতে পারবে না। সে যা ডেকেছে তাকে তা ফেরত পাঠাতে হবে। ইন্টারনেটে আবার ঘাঁটাঘাঁটি শুরু করল, যেসব সাইটে ঝাড়ফুঁক, তাবিজ তোমার নিয়ে আলোচনা হয়। তার মধ্যে একজনের সাথে চ্যাটে কথাও হলো। লোকটা বলল, তুমি খুব বড় ভুল করেছ। যেটাকে ডেকেছ সেটা সাধারণ জিন নয়, এরা প্রতিশোধ প্রিয়।
এদের থেকে মুক্তি একমাত্র সম্ভব যদি তুমি ওদের দেওয়া প্রতিটি টাকা এক একটি নোট সঠিক জায়গায় ফেরত দাও। মোহাম্মদ আবার ব্যাগটা খুলল, সেই টাকার নোটগুলো বার করল। সে প্রতিটি নোট আলাদা করে দেখতে লাগল। প্রথম কয়েক সপ্তাহের নোটগুলো পরিষ্কার ছিল, কিন্তু যেই থেকে সে কৌতূহল বোধ করেছে তার পরের নোটগুলোয় লাল দাগ। আর গত কয়েকদিনের নোট, সেগুলোতে শুধু দাগ নয়, খুব সূক্ষ্ম কারো যেন ডিএনএর নকশার মতো কিছু অংশ মুদ্রিত। আর গন্ধ, একটা ভেজা মাটি আর গন্ধক মেশানো লোহার মতো গন্ধ বেরোচ্ছিল নোটগুলো থেকে। সে জিজ্ঞেস করল, কোথায় ফেরত দেব? যে জায়গা থেকে এসেছে, তুমি ওকে যেখানে ডেকেছিলে সেখানে রেখে আসবে। ঠিক রাত 3:25 বলবে, আমি ফেরত নিচ্ছি না, তুমি ফেরত নাও। কিন্তু মনে রেখো, এটা খুব ঝুঁকিপূর্ণ। যদিও রাজি না হয়, তাহলে তার রাগ তোমার উপর দ্বিগুণ হবে। মোহাম্মদ ভাবল, এর চেয়ে আর কি হতে পারে? সে প্রস্তুত হল। রাত 3:25, সেই একই উত্তর দিকের কোণ। মোহাম্মদ হাতে কালো ব্যাগ নিয়ে দাঁড়াল। ঘর অন্ধকার। সে জানালা দিয়ে দেখল বাইরে পাতাতক নড়ছে না। সে ব্যাগটা মাটিতে রাখল, তারপর কাঁপতে কাঁপতে বলল, আমি এই টাকা নিচ্ছি না, তুমি ফেরত নাও। একদম নিঃশব্দ। তারপর ধীরে ধীরে ব্যাগটা নড়তে শুরু করল। ভেতর থেকে শব্দ আসছিল, যেন হাজার হাজার গুঁড়ো কাগজ একসাথে কুচকানো হচ্ছে। ব্যাগের জিপার নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে সেগুলো নোট নয়, কালো রঙের ভিজা মাটির গুঁড়ো বেরিয়ে এলো, আর ছোট ছোট সাদা কিছু টুকরো, দেখতে হাড্ডির টুকরোর মতো। মোহাম্মদ পিছিয়ে গেল, তার মুখ দিয়ে আওয়াজ বেরোল না। তারপরেই তার পিছনের দেয়ালে একটা বিশাল বিকৃত ছায়া পড়ল। সে ছায়া মাথা উঁচু করল, লম্বা, খুব লম্বা। মোহাম্মদ ফিরে তাকাতে পারল না, কিন্তু সে নিজের জানালার কাছে তার প্রতিফলন দেখতে পেল। তার নিজের পিছনে একটা কালো ধোঁয়াটে আকৃতি দাঁড়িয়ে আছে, আর তার কাঁধের ওপর দুটি জলজলে লাল আলো, যেন চোখ। মাথার ভেতরে সেই কণ্ঠস্বর আবার এলো, এবার রাগে ভরাট, বিদ্রুপে ঠাসা। ফেরত নিব? তুমি জিনিসটা চেয়েছিলে। বিছানার নিচ থেকে একটা শব্দ এলো। মোহাম্মদ তাকিয়ে দেখল সাদা হাড়ির টুকরো জড়ো হয়ে একটা ছোট্ট বিকৃত হাতের আকৃতি নিচ্ছে, যা ধীরে ধীরে তার দিকে ক্রল করছে। চিৎকার করতে গিয়ে বুঝল তার গলা থেকে ঠিক সেই জায়গায় আওয়াজ বের হচ্ছে না। মোহাম্মদ নিজেকে টেনে হিঁচড়ে তার রুম থেকে বেরিয়ে এলো, পিছনে ফিরে তাকালো না। দেয়ালের ওই ছায়া, মেঝের ওই হাড়ের টুকরো দিয়ে গঠিত হাত, এসবের দিকে তাকানো মানে পাগল হয়ে যাওয়া। সে ছুটে গেল বাথরুমে, ঠান্ডা পানি মুখে মারল। সে ফিরে এসে দেখল তার রুমে সব স্বাভাবিক। ব্যাগ নেই, মেঝে পরিষ্কার, শুধু জানালার কাঁচে আটকে আছে একটা মাকড়সার জাল। কিন্তু সেটা স্বাভাবিক নয়, জালটার নকশা ঠিক যেন আরবিতে লেখা কিছু। সে জানালাটা বন্ধ করে দিলে, পর্দা টেনে দিল। কিন্তু সে শব্দ শুনতে শুরু করল। শব্দগুলো বাইরে থেকে আসে না, আসে দেয়ালের ভেতর থেকে। ফিসফিস আওয়াজ, যেন কেউ খুব কাছে তার কানের পাশে এসে কথা বলছে, আবার পালিয়ে যাচ্ছে। কথা বোঝা যায় না, শুধু টানে টানে কর্কশ কিছু সুর। পরের দিন সকাল, মোহাম্মদ বেরোতে পারল না। সামনের দরজায় ঠিক মাঝখানে একটা কালো পোড়া মাটির মতো দাগ, যেন কেউ গরম হাত রেখে গেছে। সে দাগ মোছার চেষ্টা করল, মোছা গেল না, বরং তার হাতের স্পর্শে দাগটা যেন একটু বড় হলো। বাবা সকালে বের হওয়ার সময় হঠাৎ দরজায় হোঁচট খেয়ে পড়ে গেলেন। কিছুই হয়নি, কিন্তু তিনি বললেন, এ কি? দরজায় যেন একটা অদৃশ্য শিকল পড়ে আছে। মা রান্নাঘরে গিয়ে চিৎকার করে উঠলেন। সব তরকারি, চাল, ডালের মধ্যে ছোট ছোট কালো পাথর ভেসে উঠছে। সেগুলো নাকি হালকা গন্ধকের গন্ধ দিচ্ছিল। তার বন্ধু রিয়াদের ফোন আসলো। ফোনে রিয়াদের কণ্ঠ ভাঙা ভাঙা। ভাই, আমি আর পারছি না। কাল সারা রাত আমার শিয়রের দিকে কে যেন দাঁড়িয়ে ফিসফিস করে গুনগুন করছিল, আমার নাম ধরে, আমার মায়ের নাম ধরে। আমি চোখ খুলে দেখি কিছুই না, কিন্তু আমার বালিশ ভিজে। ভিজে কেন? রিয়াদ, কি হলো? চোখের পানি দিয়ে ভিজে। কিন্তু আমি তো কাঁদিনি মোহাম্মদ, আমি তো কাঁদিনি। হঠাৎ মোহাম্মদের মা বললেন, মোহাম্মদ, এ বাড়িতে কে যেন আছে, আমাদের অতিথি হয়ে আছে। মোহাম্মদ অবাক হয়ে বলল, কি বলছো মা? মা একটু হাসলেন, ভয় পেয়ে নয়, এক অদ্ভুত শান্তিতে। সে রাতে আমার পাশে বসে থাকে, খুব ঠান্ডা হাত দিয়ে আমার মাথায় হাত বুলায়, কান্না থামায়। কি বলছো মা?
মোহাম্মদ আতঙ্কে চিৎকার করল, সেটা মানুষ না। মানুষ না তো কি? মা বললেন, মানুষই বটে, খুব ক্লান্ত একজন, খুব শূন্য একজন। সে চায় আমরা তার ভয়টা বহন করি। মোহাম্মদের তখন এক ধাক্কায় সব বুঝতে পারার মতো হলো। এটা শুধু প্রতিশোধ নয়, এটা ভয়ের স্থানান্তর। সে যা ডেকেছিল সেটা নিজে ভয় পেতে পেতে ক্লান্ত হয়ে গেছে। সে এখন তার জমে থাকা ভয়, তার শতাব্দীর পুরনো আতঙ্ক মানুষের মধ্যে ঢেলে দিতে চায়, যাতে সে নিজে একটু নিশ্চিন্ত হতে পারে। সেই রাতে মোহাম্মদ বাঁধ ভাঙল। সে আর লুকালো না, সে তার রুমে গেল, জানালার পর্দা টেনে খুলে দিল, অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি, এখন তোমার যা করতে হয় করো, কিন্তু আমার বাবা মা, আমার বন্ধু, ওদের ছেড়ে দাও, ভয়টা আমারই থাক। ঘর অন্ধকার হল, টিউবলাইট নিজে থেকে নিভে গেল। শুধু মোবাইলের স্ক্রিনের আলোয় সে দেখল দেওয়ালের ওই ছায়াটা আবার সেখানে, এবার আরও স্পষ্ট, লম্বা, কুৎসিত, কিন্তু তার চোখের লাল আলোগুলো এখন ম্লান, যেন ক্লান্ত। মাথার ভেতরে কণ্ঠস্বর এলো, এবার কোনো রাগ নেই, শুধু এক গভীর অসীম ক্লান্তি। তুমি পারবে না। একটা মানুষের হৃদয়ে পুরো একটি জাতির ভয় ধরে রাখতে পারে না। তুমি পাগল হয়ে যাবে, আর তখন ভয়টা ছড়িয়ে পড়বে আরও দূরে, শহরে। এটাই নিয়ম। মোহাম্মদ বসে পড়ল। সে ভেবেছিল টাকার বিনিময়ে সে শুধু টাকা দেবে, কিন্তু দিতে হচ্ছে তার স্বস্তি, তার পরিবারের শান্তি, তার বন্ধুর নিরাপত্তাবোধ। একটা চাওয়ার দাম এত বেশি হতে পারে? ছায়াটা ধীরে ধীরে দেয়ালে মিলিয়ে যেতে লাগল, কিন্তু যাওয়ার আগে সে একটা শেষ কাজ করল। মোহাম্মদের টেবিলে একটা পুরনো ফটো ছিল, মা, বাবা আর ছোটবেলার মোহাম্মদ, সবাই হাসছে। ছায়াটা তার ওপর একটি ঠান্ডা নিঃশ্বাস ফেলল। ফটোটা উল্টে গেল, আর যখন মোহাম্মদ উঠে ফটোটা সামনে করে, সে দেখল ফটোয় তিনজনের চোখের জায়গা এখন খালি, কালো গর্ত। শুধু তার নিজের ছবির চোখ আছে, সেগুলোতে ভয়। সে এখন কি করবে? পালাবে? কোথায় যাবে? শেষ কোনো পথ খোলা আছে? হয়তো আছে। তার মনে পড়ল মায়ের কথা, সে খুব ক্লান্ত একজন। ক্লান্ত। তাহলে হয়তো জিনিসটা প্রতিশোধ চায় না, সেটা চায় বিশ্রাম, চায় তার ভয়টা শেষ করে দিতে। তার ফোন বাজল, অজানা নম্বর। সে রিসিভ করতেই ওপার থেকে একটা পরিচিত কর্কশ কণ্ঠস্বর শুনল। কণ্ঠ বলল, কাল আবার প্রথম দিনের মতো, বালিশের নিচে। কিন্তু এবারের নোটে যা থাকবে তা শুধু টাকা না, এবার জবাবও থাকবে। তুমি যা জানতে চেয়েছিলে তার প্রতিটা নৃশংস, করুণ, ভয়ঙ্কর বিস্তারিত। তুমি প্রস্তুত? মোহাম্মদ কথা বলতে পারল না। সে ফোন কেটে দিল। সে জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে, সরল রেখার মতো। সেটা মোড় নিল, ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সে বুঝে গেছে চুক্তি শেষ হয়নি, চুক্তি শুধু পরিবর্তন হয়েছে। এখন থেকে সে প্রতিদিন টাকার বদলে ভয়ের উৎসের গল্প কিনবে, আর সেসব গল্প তার মনকে ধীরে ধীরে খাবে, তার আশেপাশের সব কিছুকে বিষিয়ে দেবে। আর পরের দিন সকালে বালিশের নিচে সত্যিই একটা নোটের তাড়া ছিল। প্রথম নোটটা ছিল নতুন 500 টাকার, তার নিচের নোটটা ছিল পোড়া কাগজের মতো, তাতে হাতে লেখা ছিল অদ্ভুত লিপিতে। মোহাম্মদ স্পর্শ করতেই নোটের থেকে একটা গাঢ় মিষ্টি গন্ধ বেরুল, গন্ধকের সঙ্গে লাল মাটির গন্ধ। আর তার মাথায় স্বপ্নের মতো ভেসে উঠল একটা দৃশ্য, একটা গভীর খাদ, সেখানে কতগুলো হাত উঠছে, নোট ধরছে, আর সেসব হাতের আঙুলে লাল দাগ। মোহাম্মদ নোটটা পুড়িয়ে ফেলল, কিন্তু ছাই থেকে সেই গন্ধটা আরও তীব্র হয়ে উঠল, পুরো ঘরে ছড়িয়ে পড়ল। আর জানালার কাঁচে নিজের প্রতিফলনের পাশে আর একটা মুখ দেখা গেল, শুকনো, ক্লান্ত, কিন্তু ঠোঁটের কোণে টান টান একটু হাসি। ভয় এখন মোহাম্মদের ঘরে স্থায়ী বাসিন্দা। সে জানে না সেটা কখন যাবে, হয়তো কক্ষণই না।